কাহিনীর শুরু হয় জাপানের একটি শহর থেকে, যেখানে আমরা হিবিকি নামে এক ছেলেকে দেখতে পাই। সে আসলে একজন মেকানিক ছিল। প্রতিদিনের মতোই সে মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে কাজে বের হয়। কিন্তু কিছুক্ষণ পরে যখন সে এক ফ্লাইওভারের নিচ দিয়ে নিজের গাড়ি চালিয়ে যাচ্ছিল, ঠিক তখনই তার একটা দুর্ঘটনা ঘটে। সে সাথে সাথেই অজ্ঞান হয়ে ফ্লাইওভারের নিচেই পড়ে থাকে, আর তার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে সে টানা 3 দিন সেখানেই পড়ে থাকে। তবে সৌভাগ্যবশত তার কাছে কিছু প্যাকেটজাত খাবার ছিল, যেটা খেয়ে সে কোনোভাবে এই দুর্ঘটনার সময়টা কাটায়। কিন্তু সবচেয়ে দুঃখের ব্যাপার হলো এই 4 দিনে কেউই ব্রিজের নিচ দিয়ে যায়নি, আর তাকে এই অবস্থায় কেউ দেখেওনি, যার কারণে তাকে এখনো সেখান থেকে উদ্ধার করা যায়নি। যাই হোক, সেখানে তার 4 দিন কেটে গেলে সে একটু ভালো অনুভব করতে থাকে এবং কোনোভাবে ওই ব্রিজের নিচ থেকে বেরিয়ে এসে দেখে চারপাশে একদম ভিন্ন এক পৃথিবী। সবকিছু একেবারে ফাঁকা, কোথাও কেউ নেই। এমন শান্ত পরিবেশ সে জীবনে কখনো দেখেনি। শুধু তাই নয়, রাস্তার এখানে ওখানে আবর্জনার সাথে রক্তেরও দাগ পড়ে আছে। সবকিছু দেখে মনে হচ্ছিল এখানে কোনো ভয়াবহ বিপর্যয় ঘটেছে। এমনকি মনে হচ্ছিল পৃথিবীর মানুষ যেন উড়ে গেছে। সব দেখে হিবিকি অবাক হয়ে যায়। সে ধীরে ধীরে এগিয়ে আশেপাশে অনেক মানুষ আছে কিনা খোঁজ করে, কিন্তু কিছুক্ষণ পরেই বুঝে যায় কাছাকাছি কারোর সঙ্গে যোগাযোগ করার কোনো উপায় নেই, কারণ আশেপাশে কোনো মানুষই ছিল না। তখন হিবিকি ভাবতে থাকে এই 4 দিনে পৃথিবীতে এমন কি হলো যে কোথাও একজনও মানুষ দেখা যাচ্ছে না। এই সব ভেবে সে ভয়ে দৌড়াতে শুরু করে। যখন সে নিজের গ্যারেজে পৌঁছায়, দেখে সেখানে অনেক মানুষ মরে পড়ে আছে এবং তাদের মুখ একেবারে ভয়ে ভরা। এটা দেখে হিবিকি প্রচন্ড ভয় পেয়ে যায়। সেই সঙ্গে ভেতরের ঘর থেকে কিছু অদ্ভুতভাবে খাওয়ার শব্দ শুনতে পায়। দ্রুত সেখানে গিয়ে যা দেখে তা দেখে তার হুঁশ উড়ে যায়। তার বস এক মেয়ের দেহের মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল। হিবিকি নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না, কারণ এমন ভয়াবহ দৃশ্য সে স্বপ্নেও দেখেনি। হিবিকির বস খুব ভালো মানুষ ছিলেন। সে কখনো তার কাছ থেকে এমন কিছুর আশা করেননি। হিবিকি যখন বসকে ডাকে, বস ভয়ঙ্করভাবে তার উপর ঝাঁপিয়ে পড়ে। এখন তার বসও তাকে খেতে চায়, কিন্তু হিবিকি কোনোভাবে নিজেকে তার কবল থেকে মুক্ত করে। তারপর সে দ্রুত বসকে একটা ঘরের ভেতরে বন্ধ করে দেয়, যাতে বস আবার তার ওপর আক্রমণ করতে না পারে। কিন্তু এতে তেমন কোনো লাভ হয় না, কারণ তখনই তার আরো কয়েকজন সহকর্মী সেখানে এসে হাজির হয়। তাদের অবস্থাও ঠিক বসের মতোই ভয়ানক ছিল এবং তারা হিবিকির ওপরে হামলা করতে আসে। সব দেখে হিবিকি বুঝে যায় এখানে কিছুই ঠিক নেই, নিশ্চয়ই এদের সঙ্গে কিছু ঘটেছে। তাই সে দ্রুত দৌড়ে গাড়িতে উঠে পালাতে চায়, কিন্তু তখনই সহকর্মীরা অস্বাভাবিকভাবে তার গাড়ির ওপরে এসে পড়ে। তাদের সবার মুখ বেশ ভয়ঙ্কর হয়ে গিয়েছিল। আসলে এই শহরের প্রত্যেক মানুষ এখন জম্বি হয়ে গেছে। হঠাৎ পুরো শহরে এক ভয়ঙ্কর জম্বি ভাইরাস ছড়িয়ে পড়ে এবং এটা ছিল সংক্রামক ভাইরাস। যখনই কোনো জম্বি কোনো মানুষকে কামড়াতো, সেই মানুষও জম্বি হয়ে যেত। ঠিক এভাবেই শহরের সবাই জম্বি হয়ে গিয়েছিল, কারণ হিবিকি দুর্ঘটনার কারণে ব্রিজের নিচে আটকে পড়েছিল। তাই সে ভাগ্যক্রমে ভাইরাস থেকে বেঁচে গিয়েছিল। এরপর হিবিকি কোনো রকমে গাড়ি চালিয়ে নিজের বাড়ি ফিরে আসে। তার শরীরের অবস্থাও খুবই খারাপ ছিল। একদিকে দুর্ঘটনার জন্য সে বেশ দুর্বল হয়ে পড়েছিল, তার উপরে জম্বির ভয়ে পালানোর কারণে তার অবস্থা আরো খারাপ হয়ে গিয়েছিল। বাড়ি ফিরে হিবিকি প্রথমেই চারপাশে নিজের গার্লফ্রেন্ডকে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও তাকে খুঁজে পায় না। তাই তার হতাশা বেড়ে যায়। সত্যি বলতে কয়েকদিন আগে মাত্র তাদের এঙ্গেজমেন্ট হয়েছিল এবং তারা একে অপরকে খুবই ভালোবাসতো। এমনকি হিবিকি গার্লফ্রেন্ডকে চমক দিতে একটা সুন্দর ডায়মন্ড রিং কিনে রেখেছিল। হিবিকি সেই আংটিটা সঙ্গে নিয়ে গার্লফ্রেন্ডের খোঁজে বেরিয়ে পড়ে। বাইরে বেরিয়ে হিবিকি এমন কাউকে খুঁজতে চায় যে তাকে সাহায্য করতে পারবে, কারণ দুর্ঘটনার কারণে সে অনেকটা আহত ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সে কোনো মানুষ পায় না, বরং দুজন ভয়ানক জম্বি তাকে দেখে তার দিকে হামলা করতে এগিয়ে আসে। এটা দেখে হিবিকির ভয় আরো বেড়ে যায়। সে নিজেকে বাঁচাতে একটা অ্যাপার্টমেন্ট থেকে আর একটা অ্যাপার্টমেন্টে ঝাঁপ দেয়। এতে তার আরো বেশি চোট লাগে। কিন্তু এখানেও হিবিকির সমস্যা শেষ হয় না। তখনই একটা জম্বি এসে তার উপর হামলা করে। হিবিকি যখন নিজেকে সেই জম্বি থেকে মুক্ত করার চেষ্টা করে, তখন দারুণ অবাক হয়। জম্বিটা আর কেউ নয়, তার স্কুল ফ্রেন্ড হিরো, যে একজন পুলিশ অফিসার ছিল, কিন্তু এখন তার বন্ধুটি জম্বি হয়ে গেছে। তাই সে হিবিকিকে চিনতে পারে না এবং তাকে মারতে চায়। ঠিক তখনই 2 অফিসার এসে হিবিকির প্রাণ বাঁচায়। তারা দুজনে ছিল হিরোর সিনিয়র অফিসার। তাদের নাম দায়াকি এবং শিনজি। এদের কাছ থেকে হিবিকি জানতে পারে এই 4 দিনে এলাকার সব মানুষ জম্বিতে পরিণত হয়েছে। জম্বিরা যাকে কামড়াচ্ছে সেও জম্বি হয়ে যাচ্ছে। ওই অফিসাররা শহরের আশেপাশের বেঁচে থাকা লোকজনকে উদ্ধার করছে। তারা হিবিকিকে বাঁচিয়ে একটা শেল্টারে নিয়ে যায়। অফিসারদের আসা উচিত ছিল আরো আগেই, কিন্তু যোগাযোগের ব্যবস্থা ভেঙে পড়ায় তারা সময় মতো উদ্ধার করতে পারেনি। শিনজি এখনো জম্বি মুক্ত মানুষদের বাঁচাতে চেয়েছিল। সে এই এলাকায় থাকতো, তাই নিজের লোকেদের চোখের সামনে মরতে দেখতে চাইছিল না। সে একাই মিশনে যেতে চেয়েছিল, কিন্তু অন্য অফিসাররা রাজি ছিল না, কারণ তারা জানতো যে দেরি হয়ে গেছে।
গেছে। তবুও সিনজির কথায় সবাই রাজি হয়ে যায়। রাতে সিনজি না ফেরাই সবাই চিন্তায় পড়ে যায়। তখন হিবিকি নিজেই সিনজিকে খুঁজতে যেতে চায়, কিন্তু অফিসার দায়াকি তাকে বাধা দেয়। দায়াকি বলে একজন একজন করে গেলে বিপদ বাড়বে, বরং সবাই একসাথে গেলে কাজ অনেকটা সহজ হবে আর ক্ষতির সম্ভাবনাও কমবে। কারোর কিছু হলে অন্যরা সাহায্য করতে পারবে, কিন্তু তারা রাতে অন্ধকারে কিছু করতে পারবে না, কারণ যদি নিজেরাই জম্বির ফাঁদে পড়ে যায় তাহলে অন্যদের বাঁচাবে কিভাবে। তাই তারা সিদ্ধান্ত নেয় পরদিন সকালে আলো হলে বের হবে। অন্যদিকে রাতটা তাদের জন্য প্রবল কঠিন হয়ে পড়ে। অন্ধকারে জম্বিরা আরো বেশি সক্রিয় হয়ে যায়। কিছু জম্বি তাদের শেল্টারের দরজা জোরে জোরে ধাক্কাতে শুরু করে। ভেতরে থাকা সবাই প্রাণ বাঁচাতে আপ্রাণ চেষ্টা করে। হিবিকি এবং অন্যরা জম্বি ঠেকানোর চেষ্টা করে, কিন্তু জম্বিরা দরজা ভেঙে ভেতরে ঢোকার জন্য চেষ্টা করতে থাকে। এই বিশৃঙ্খলায় অনেকেই আহত হয়ে পড়ে এবং তাদের রক্তের গন্ধে জম্বিরা আরো হিংস্র হয়ে ওঠে। রাত জুড়ে মানুষ এবং জম্বিরা বেঁচে থাকার যুদ্ধ চালাতে থাকে। পরদিন সকালে যারা বেঁচে ছিল তারা শেল্টার ছেড়ে অন্য আশ্রয়ে যায়। সেটা ছিল একটা অস্থায়ী হাসপাতাল, যেটাকে পুলিশ শেল্টার বানিয়ে রেখেছিল। কিন্তু সেখানে পৌঁছে হিবিকি চমকে যায়, কারণ সেখানে অনেক লাশ পড়েছিল। শুধু তাই নয়, সেখানে হিবিকি তার গার্লফ্রেন্ডের জামা এবং আইডি কার্ড খুঁজে পায়। এখানেই প্রকাশ পায় তার গার্লফ্রেন্ডের নাম কুর্মি। সে একজন ইন্টার্ন ডাক্তার ছিল। এসব জিনিস পেয়ে হিবিকির দৃঢ় বিশ্বাস হয় কুর্মির কিছুই হয়নি, সে কোথাও না কোথাও জীবিত আছে। সে প্রতিজ্ঞা করে তাকে সে খুঁজে বের করবেই। রাতে সবাই যখন বিশ্রাম নিচ্ছিল তখন তাদের একজন বাথরুমে যায় এবং অদ্ভুত একটা শব্দ শুনতে পায়। সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে প্রচুর জম্বি হাসপাতালে চলে এসেছে মানুষের গন্ধ পেয়ে। সে ভয়ে হিবিকিকে সব জানায়। হিবিকি পরিস্থিতির গুরুত্ব বুঝে নিজের ধনুক বাণ বের করে জম্বিদের উপরে আক্রমণ করে, কিন্তু জম্বিদের সংখ্যা এত বেশি ছিল যে তাদের সাথে লড়া কঠিন হচ্ছিল। সবাই বাথরুমে লুকাতে চেষ্টা করে, কিন্তু জম্বিরা দরজা ভেঙে ঢোকার জন্য মরিয়া হয়ে ওঠে। যাকে যেখানে জায়গা পায় সে সেখান থেকে পালানোর চেষ্টা করে। বাইরের দিকেও জম্বিরা পিছু ছাড়ছিল না। হিবিকি আরো তীর নিক্ষেপে আক্রমণ চালায়। পরের দিন যেখানে হিবিকি আর বাকিরা আশ্রয় নিয়েছিল সেখানে রেডিওতে এক কণ্ঠ শোনা যায়। শুনে হিবিকি ওদিকে দৌড়ে যায়। রেডিওতে আর কেউ নয়, হিবিকির গার্লফ্রেন্ড কুর্মির কণ্ঠ ছিল। কুর্মি জানায় সে অনেককে উদ্ধার করেছে এবং তাদের নিয়ে এক ভ্যানে অনেক দূরে নিয়ে যাচ্ছে। শুনেই হিবিকি পাগলের মতো সেই গাড়ির দিকে ছুটে যায়, যাতে বিপদের সময় কুর্মির কাছে থাকতে পারে। কিন্তু সে উল্লেখিত ঠিকানায় গিয়ে দেখে গাড়ি একদমই ফাঁকা। হিবিকি ভাবে হয়তো সামরিক বাহিনী এসে সবাইকে নিয়ে গেছে, কারণ আগেও সবাইকে মিলিটারি ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছিল। হিবিকি সিদ্ধান্ত নেয় কুর্মি যেখানে থাকুক তাকে সে খুঁজে বের করবেই। পথে হিবিকি এক বয়স্ক লোককে দেখতে পায় যার গাড়ি খারাপ হয়ে গিয়েছিল। হিবিকি যেহেতু মেকানিক, তার জন্য এটা সহজ কাজ ছিল, তাই সাহায্যের জন্য সে নামে। কিন্তু তখনই সে লক্ষ্য করে বৃদ্ধ মানুষটি অদ্ভুতভাবে আচরণ করছে। কাছে গিয়ে দেখে তার হাতে এক জম্বি কামড় দিয়েছে এবং সে সংক্রামিত হয়ে গেছে। তিনি ধীরে ধীরে হিংস্র জম্বিতে পরিণত হচ্ছিলেন। হঠাৎই লোকটি মাটিতে পড়ে যায়। অন্যরা তখন তাকে ফেলে শেল্টারে যেতে চায়, কিন্তু হিবিকি তাদের সাথে নিয়ে যেতে চায়, কারণ সে চিকিৎসা করে তাকে সুস্থ করে তুলতে চেয়েছিল। ঠিক তখন মিনজু নামের এক ছেলে জানায় তার বোন মিলিটারির সাথে মিলে ভ্যাকসিন তৈরি করছে। যদি তারা মিলিটারি ক্যাম্পে যেতে পারে তাহলে হয়তো নতুন ভ্যাকসিন পাওয়া যাবে, যেটা সংক্রমিত লোকজনকে সুস্থ করতে পারবে। কিন্তু বৃদ্ধ লোকটির হাতে সময় একদমই কম ছিল, কারণ মিলিটারি ক্যাম্প ছিল অনেক দূরে। দেখতে দেখতে তার অবস্থা খারাপ হতে থাকে এবং তিনি চিৎকার করতে থাকেন। সবাই মিলে তাকে শক্ত করে একটা চেয়ারে বেঁধে দেয়, যাতে তিনি কারো ক্ষতি করতে না পারেন। হিবিকির বন্ধু হিরো তাকে মেরে ফেলতে চায়, কিন্তু হিবিকি তাকে বাধা দেয়। বৃদ্ধ জম্বির চিৎকার শুনে আরো জম্বি হাসপাতালের ভিতরে ঢুকে পড়ে। হিবিকি নিজের জীবন ঝুঁকিতে ফেলে বৃদ্ধ লোকটিকে কাঁধে চাপিয়ে চলে যেতে চেষ্টা করে। সে যে কোনো মূল্যে তাকে বাঁচাতে চেয়েছিল, কারণ যদি তার উপর ভ্যাকসিন কাজ করত তাহলে আরো মানুষের প্রাণ বাঁচানো যেত। পালাতে গিয়ে হঠাৎই হিবিকি বৃদ্ধ লোকটির সঙ্গে নিচে পড়ে যায়। বৃদ্ধ লোকটি দেখে হিবিকি তাকে বাঁচাতে কতটা চেষ্টা করছে। তিনি নিঃস্বার্থভাবে সবাইকে ভেতরে পাঠিয়ে লোহার দরজা বন্ধ করে দেন এবং নিজেই বাইরে দাঁড়িয়ে থাকেন, যাতে জম্বিরা তার উপরে হামলা করে আর হিবিকি বেঁচে যায়। সে তখনও পুরোপুরি জম্বি হয়ে ওঠেনি, তাই তার মধ্যে এখনো মানবতা ছিল। হিবিকি দূর থেকে এই সবকিছু দেখে কাঁদতে শুরু করে, কারণ এত চেষ্টা সত্ত্বেও সে তাদের বাঁচাতে পারেনি। এরপর সবাই ক্লান্ত হতদম্য হয়ে মিলিটারি ক্যাম্পের দিকে যেতে প্রস্তুত হয়, যাতে ভ্যাকসিন আনতে পারে এবং নিজেদেরকে নিরাপদ রাখতে পারে। অফিসার দাইকি তাদের যাওয়ার সব ব্যবস্থা করে দেয় এবং সবাই তাতে খুশি হয়। কিন্তু তখনই বড় এক দুর্ঘটনা ঘটে। দূর থেকে একটি গুলি এসে সোজা দাইকির বুকে লাগে। দাইকির দেহ রক্তে ভেসে যায় এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। আসলে কিছু মিলিটারি সদস্যই তাদের ওপর গুলি চালিয়েছিল এবং তারা হিবিকি এবং তার টিমকে পুরোপুরি মারতে চেয়েছিল। নিজেদের বাঁচাতে সবাই এক কন্টেনারের ভিতরে লুকিয়ে পড়ে। তারা বুঝতে পারছিল না মিলিটারি সদস্যরা
কেন তাদের মারতে চাইছে। সবাই খুব হতাশ এবং দুঃখিত হয়ে পড়ে, কিন্তু তারা বসে থাকতে পারে না। তারা সিদ্ধান্ত নেয় যে যতটা হাঁটতে হবে হোক তাদের মিলিটারি ক্যাম্পে যেতেই হবে। যখন তারা আবার যাত্রা শুরু করে তখন একটা জম্বি তাদের কাছে চলে আসে, যাকে হিবিকির দলের এক মেয়ে দ্রুত ছুরি মেরে ফেলিয়ে দেয়। এরপর সবাই ধীরে ধীরে নিজেদের গন্তব্যের দিকে এগোতে শুরু করে। রাতে তারা এক বড় বিল্ডিং এর কাছে পৌঁছায় এবং সিদ্ধান্ত নেয় যে আজ রাতে তারা এখানেই থাকবে। হিবিকের নেতৃত্বে সবাই বিল্ডিং এ প্রবেশ করে। ভিতরে ঢুকে তারা কাউকে দেখতে পায় না, তবে হঠাৎই এক মহিলা ছুটে এসে তাদের সামনে আসে। তার গলায় কেউ ছুরি দিয়ে আঘাত করেছিল। তারা তার কাছে কিছু জিজ্ঞেস করার আগেই ওই মহিলা সেখানেই মারা যায়। এরপর তারা লক্ষ্য করে যে মরতে যাওয়া মহিলা তাদের দেশের বিখ্যাত অভিনেত্রী মিয়া। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। শেষমেশ মিয়াকে কে মারলো? এই ঘটনার কারণে সবাই কিছুটা ভয় পেয়ে যায়, তবে তারপরেও তারা সেখানেই থাকার সিদ্ধান্ত নেয়। বিল্ডিং এ যা কিছু খাবার দাবার পায় খেয়ে রাতটুকুর কাটায়। এত মৃত্যু দেখে তারা এক প্রকার পাথর হৃদয় হয়ে গেছে। এখন আর কারোর মৃত্যু তাদের থামায় না, বরং নিজেদের বাঁচানোর সাহস দেয়। পরদিন সকাল হিবিকি এবং তার টিম বিল্ডিং থেকে বের হতে গেলে তাদের সামনে এক ছেলে এসে দাঁড়ায়। সে তাদের হুমকি দিয়ে বলে এই বিল্ডিং নাকি তার এলাকায় পড়ে, তারা এখানে কেন এসেছে। আসলে সেই ছেলেটা কাল রাত থেকে তাদের অনুসরণ করছিল। এরপর সে বন্ধুদের নিয়ে হিবিকের টিমের উপরে হামলা করে। আসলে এই বিধ্বস্ত পৃথিবীতে বেঁচে থাকার জন্য খাবার এবং জল খুবই জরুরি ছিল এবং তারা এসবের জন্য অন্যদের লুট করেছিল। মিনজো এবং হিবিকের টিম তাদের প্রতিরোধের চেষ্টা করে, কিন্তু তাদের কাছে কোনো অস্ত্র ছিল না। অথচ ছেলেদের কাছে অস্ত্রের বিশাল ভান্ডার ছিল। হিবিকি হার মানার মানুষ নয়। সে নিজের ধনুক বাণ নিয়ে তাদের উপরে আক্রমণ করে এবং তার টিমকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু পরিস্থিতি খারাপ হয়ে ওঠে যখন ছেলেরা হিবিকির দলের এক সদস্যকে লক্ষ্য করে তাকে বাঁচাতে গিয়ে দলের একজন ডাকাতদের সামনে আত্মসমর্পণ করে। তারা তাকে ধরে নিয়ে জম্বির একটি সেলের কাছে হাত পা বেঁধে রেখে দেয়। তারা জানতো কিছুক্ষণ পরে জম্বিরা মানুষের গন্ধ পেয়ে এসে ছিঁড়ে খাবে। হিবিকির হাতে আর সময় নেই। সে পালানোর প্ল্যান করে এবং নিজেদের গলার চেন এবং এঙ্গেজমেন্টের রিং দিয়ে শিকল কাটতে শুরু করে দেয়। এই টানা হেচড়ার মাঝে তার মূল্যবান আংটিটা ছিটকে গিয়ে একটা ছোট্ট মেয়ের কাছে পড়ে। হিবিকে সেই মেয়েটির কাছে আংটি ফেরত চাইলে সে উল্টোপাল্টা প্রশ্ন করতে শুরু করে। হিবিকের জন্য এই আংটি অনেক মূল্যবান, কারণ সে এটা কুরুমির জন্য রেখেছিল। হিবিকি আর ঝগড়া না করে আংটি নিতে দৌড় দিতেই আবার সেই ছেলেটার হাতে পড়ে। ছেলেটা হিবিকির দিকে পিস্তল তাক করে, কিন্তু হিবিকি তার চোখে চোখ রেখে বুঝতে পারে সে ছেলেটাও খারাপ নয়, তাকে কেবল পরিস্থিতি বাধ্য করেছে। হিবিকি তাকে বোঝাতে চেষ্টা করে আমরা একে অপরের শত্রু নই, সবাই শুধু বাঁচতে চাইছি, তাহলে আমরা নিজেদের মধ্যে কেন লড়ছি? এটা শুনে ছেলেটা পিস্তল নামিয়ে ফেলে। ঠিক তখনই কেউ দৌড়ে এসে জানায় মিলিটারি সদস্যরা এই অ্যাপার্টমেন্টের ভিতরে ঢুকে পড়েছে। খবরটা পেয়েই তারা সবাই আবার দৌড়ে টিমের বাকি সদস্যদের কাছে চলে যায়। আসলে এটা ছিল আর্মিরই একটি ক্যাম্প, কিন্তু এখানে সাধারণ মানুষদের কোনো সুরক্ষা দেওয়া হতো না। আসল উদ্দেশ্য ছিল শুধু জম্বি ভাইরাসের ভ্যাকসিন তৈরি করা। যাই হোক, সবাই ওই বিল্ডিং ছেড়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যাওয়ার আগে মিলিটারি সদস্যদের বিভ্রান্ত করতে জম্বিদের তাদের সেল থেকে ছেড়ে দেওয়া হয়। জম্বিরা উন্মাদের মতো বেরিয়ে এসে সোজা মিলিটারি সদস্যদের সামনে পড়ে। মিলিটারি সদস্যরা গুলি বর্ষণের জম্বিদের ঝাঁঝরা করে দেয়। এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে সবাই বিল্ডিং থেকে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পরে ওই ছোট্ট মেয়েটি কুড়িমির কাছে এসে সেই আংটি দেখায় যেটা সে পেয়েছিল। আংটি দেখতে পেয়ে কুড়িমি অবাক হয়ে যায়, কারণ ওই রিংয়ে তার নিজের নাম খোদাই করা ছিল। যেমনটি আমরা জানি কুড়িমি হিবিকির প্রেমিকা, আর এই আংটি সে তাকে প্রপোজ করার জন্য রেখেছিল। রিং দেখেই কুড়িমি বুঝে যায় এটি কাকতালীয় নয়, হিবিকি এখানেই কোথাও আছে। সে অবিলম্বে তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে হিবিকি বাথরুমের কাছে এক জম্বিকে তার দিকে এগিয়ে আসতে দেখে তাকে মারতে যাচ্ছিল। তখনই কেউ তাকে থামিয়ে দেয়। দেখা যায় সেই জম্বিটা এক মেয়ের বয়ফ্রেন্ড ছিল এবং সে তাকে হারাতে চায়নি। এই দৃশ্য দেখে হিবিকি খুবই আবেগপ্রবণ হয়ে পড়ে। তার মনে বারবার কুড়িমির কথা ভেসে আসে। তবুও সবাইকে বাঁচাতে হিবিকি হাতে মশাল নিয়ে জম্বিদের ভয় দেখিয়ে বাইরে বেরোনোর ব্যবস্থা করে। যেভাবেই হোক সবাই মিলিটারি ক্যাম্পের বাইরে চলে আসতে পারে, কিন্তু বেরোতেই হিবিকি এবং তার বন্ধু হিরোর মধ্যে তর্ক শুরু হয়। হিরো রাগে একা যেতে চায়, কিন্তু হিবিকি নিজের জীবন ঝুঁকিতে ফেলে সবাইকে বাঁচিয়েছিল বলে বাকি কেউ তাকে ফেলে যেতে চায় না। সবাই হিবিকির ওপরে পুরোপুরি ভরসা করে এবং তার সঙ্গে থাকতে চায়। কিন্তু গল্পে টুইস্ট আসে তখনই যখন হিরো একা ক্যাম্পের বাইরে যেতে থাকে। তখনই তার চোখে পড়ে নোটিশ বোর্ড, যেখানে হিবিকির প্রেমিকা কুড়িমি হিবিকির জন্য একটি মেসেজ লিখে রেখেছিল, আমি মিলিটারি ক্যাম্পের ভেতরে আছি। এটা পড়ে হিরো বিরক্ত এবং ঈর্ষান্বিত হয়ে সেই চিরকুট ছিঁড়ে ফেলে, যাতে হিবিকি সেটা পড়তে না পারে। তার খারাপ লাগছিল সবাই শুধু হিবিকিকে বিশ্বাস করে, অথচ কুড়িমি এই বার্তাটি এই
আশাতেই লিখেছিল যেন হিবিকি পড়ে তাকে উদ্ধার করতে আসে। তাকে কি বা জানা ছিল তার এই বার্তা হিবিকির কাছে পৌঁছানোর আগেই মুছে যাবে। এদিকে হিবিকি তার পুরো টিম নিয়ে একটা শিপইয়ার্ড দিয়ে দূরে কোথাও চলে যাওয়ার প্ল্যান করে। তারা এক জাহাজে ওঠে, ভাবে এখানে জম্বিরা সহজে আসতে পারবে না এবং সবাই মিলে নিরাপদে থাকবে। কিন্তু কিছুক্ষণ পরেই তাদের টিমের একজন সদস্য সুজুকি অ্যাস্থমা অ্যাটাকে আক্রান্ত হয় এবং জরুরি ওষুধের দরকার পড়ে। এমন অবস্থায় কিছু বুঝে উঠতে না পেরে হিবিকির টিমকে বাঁচাতে শিপইয়ার্ড থেকে আবারও সেই মিলিটারি ক্যাম্পে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় যাতে ওষুধ আনতে পারে। তার সঙ্গে আরো কিছু সদস্য বেরিয়ে পড়ে। পথে তারা তিনজনকে রাস্তার মাঝে পড়ে থাকতে দেখে। হিবিকি প্রথমে ভাবে তারা জম্বি, কিন্তু কাছে গিয়ে বোঝে তারা রিপোর্টার, জম্বি নিয়ে রিপোর্টিং করতে এসেছিল। জম্বির হয়রানিতে তারা দুর্বল হয়ে পড়ে এবং এই হাঙ্গামার মাঝেই নিজের মেয়েকে হারিয়ে ফেলে। এখানে অদ্ভুত এক কাকতালীয় ঘটনা ঘটে যে ছোট্ট মেয়েটিকে হিবিকি আগে দেখেছিল সেই আসলে এই রিপোর্টারদের মেয়ে। মা বাবা যখন এটা জানতে পারে তাদের বাবা হিবিকিকে হাত জোর করে অনুরোধ করে ক্যাম্পের ভেতরে নিয়ে যেতে, যাতে তারা মেয়েকে রক্ষা করতে পারে। হিবিকির কাছে আর বিকল্প ছিল না, সে যেতে রাজি হয়। তখন রিপোর্টার হিবিকি এবং তার দলের একটি ছবি তোলে। মিনজু হিবিকিকে তাড়াতাড়ি ওষুধ আনতে বলে। তারা লুকিয়ে লুকিয়ে মিলিটারি ক্যাম্পের হাসপাতালের কাছে পৌঁছায়, যেখানে কিছু জম্বি বাইরে দাঁড়িয়ে ছিল। তাদেরকে ফাঁকি দিয়ে ভেতরে ঢোকা খুবই ঝুঁকিপূর্ণ ছিল, তাই কিছুক্ষণ অপেক্ষা করে এরপর হিবি এবং মিনজু জানালা ভেঙে ভেতরে ঢুকে ওষুধ নিয়ে বেরিয়ে আসে। কিন্তু ফেরার সময় হঠাৎই তারা দেখে জম্বিরা রিপোর্টারদের আক্রমণ করে মেরে ফেলেছে। এটা দেখে হিবিকির খুব খারাপ লাগে, কিন্তু নিজেরা বেঁচে থাকতে দৌড়াতে থাকে। তখন কিছু জম্বি তাদের পিছনে তাড়া করে, যাদের এড়াতে হিবিকি এক বন্ধ ঘরে লুকিয়ে পড়ে। শিপে ফিরে আসতে আসতে তারা দুজনই আঘাতপ্রাপ্ত হয়, কিন্তু ওষুধ পাওয়ায় সুজুকির শারীরিক অবস্থা ভালো হতে শুরু করে এবং তার অ্যাস্থমা শান্ত হয়। তারা যখন স্বস্তি পাচ্ছিল তখন হঠাৎই হিবিকিকে কেউ ভেতরে ডাকে। ভেতরে গিয়ে সে দেখে তাদের দলের এক ছেলে সতোশি একটা জম্বিকে সাহায্য করতে গিয়ে কামড় খেয়েছে। এখন সবাই ভয়ে আছে সতোশির মাধ্যমে ভাইরাস পুরো টিমে ছড়াবে কিনা। শিপইয়ার্ডে সবাই টেনশনে, তাদের কাছে কেবল অপেক্ষা ছাড়া আর কিছু করার নেই। পরদিন সবাই নিরাপদ জায়গায় যাওয়ার জন্য অস্থির হয়ে ওঠে, কিন্তু কেউ সতোশিকে সঙ্গে নিতে চায় না, কারণ সে জম্বির কামড় খেয়েছে। কিন্তু হিবিকি তাকে ফেলে যেতে চায় না। সে আশাবাদী ছিল যে হয়তো কোনো চিকিৎসা মিলবে, কিন্তু সতোশিকে নিতে গিয়ে তার অবস্থা ভয়ানক হয়ে ওঠে। সে পুরোপুরি জম্বি হয়ে যায়, সব স্মৃতি হারিয়ে ফেলে এবং নিজের টিম সদস্য হিবির ওপরে ছুরি দিয়ে হামলা করে। হিবিকির কাছে প্রাণ বাঁচানোর কোনো উপায় ছিল না এবং সে অনিচ্ছায় সতোশিকে গলা টিপে মেরে ফেলে। এরপর সবাই দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে একটি জায়গায় পৌঁছায় যা নিরাপদ মনে হচ্ছিল। তারা ভাবে এখানে কোয়ারেন্টিনে থাকলে আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে। সবাই আনন্দে নাচতে শুরু করে, কিন্তু এই আনন্দ মুহূর্তেই শোক হয়ে যায়। সামনে তাকাতেই দেখে কাঁটাতারের ওপারে হাজার হাজার জম্বির উন্মাদনা চলছে। হিবিকি এবং তার পুরো টিম স্তব্ধ হয়ে যায়। তারা এত দূরে এসেছিল শুধু বেঁচে থাকার আশায়, কিন্তু এখানেও তাদের জন্য মৃত্যু অপেক্ষা করছিল। বিশ্বজুড়ে জম্বিরা ছড়িয়ে পড়েছে। অবশেষে তারা সিদ্ধান্ত নেয় যে এর চেয়ে মিলিটারি ক্যাম্পই ভালো ছিল, কারণ অন্তত ওখানে ওষুধ আর বেঁচে থাকার জিনিস ছিল। যদি তারা কোনো ঘরে বন্দি থেকে কদিন কেটে দিতে পারে তাহলে হয়তো বাঁচতে পারবে। প্ল্যান অনুযায়ী সবাই আবার একটি ছোট্ট নৌকায় চড়ে মিলিটারি ক্যাম্পের দিকে রওনা দেয়। ভাগ্যক্রমে তাদের নৌকা ঢেউয়ের সাথে ভেসে একটি দ্বীপের কাছে আটকে যায়। দ্বীপটি দেখে মনে হচ্ছিল সেখানে কোনো জম্বি নেই। ভেতরে গিয়ে তারা একটা ছোট ট্যুরিস্ট সেন্টার খুঁজে পায়। এটা দেখে সবার চোখে আবারও আশার আলো জ্বলে ওঠে, হয়তো এখানে কিছুদিন শান্তিতে কেটে যাবে। কিন্তু কাছে পৌঁছে তারা জানতে পারে সেখানে আগে থেকে আরেকটি টিম আশ্রয় নিয়েছে। দূর থেকে হিবিকির দলকে দেখে তারা ভয় পেয়ে যায় এবং নিজেদের রক্ষার জন্য অস্ত্র তুলে নেয়। তবে হিবিকি যখন কাছে আসে তখন সে অবাক হয়ে যায়, এটি সেই একই দল যারা মেডিকেল ক্যাম্পে তাদের উপর হামলা করেছিল। অবশ্য পরিস্থিতির কারণে তারা হিবিকিকে কিছু বলে না এবং ক্যাম্পের এক কোণে আলাদা থাকার জায়গা দিয়ে দেয়, কারণ এখন সবাই শুধু বেঁচে থাকতে চাচ্ছিল। এই দলের লিডার ছিল সুবেই নামের এক ব্যক্তি। কিছুক্ষণ পর সুবেইয়ের স্ত্রী হিবিকিকে ডাকতে আসে, কারণ সুবেইয়ের বাবা খুব অসুস্থ ছিলেন এবং তৎক্ষণাৎ ওষুধের দরকার ছিল। হিবিকি তাদের দেখে খুব কষ্ট পায় এবং সুবেইকে জানায় যে মিলিটারি ক্যাম্পে অনেক ওষুধ আছে, সেখান থেকে আনা যেতে পারে। সুবেই রাজি হয়ে যায় বাবার জন্য যেতে। পরের দিন হিবিকি এবং সুবেই ওষুধ আনতে
আনতে বেরিয়ে পড়ে। তাদের সাথে দলের আরো কয়েকজন স্বেচ্ছায় যোগ দেয়। দীর্ঘ সমুদ্র পথ পাড়ি দিয়ে তারা ক্যাম্পে পৌঁছায়। তারা পেছনের কাঁটাতার ভেঙে একটি বাংকারের রাস্তা দিয়ে ভেতরে প্রবেশ করার প্ল্যান করে। খুব সতর্ক থাকতে হচ্ছিল, কারণ মিলিটারি কর্মীরা কোনো মানুষ দেখলেই গুলি চালাচ্ছিল। তাদের মনে হচ্ছিল প্রত্যেকে সংক্রমিত। অবশেষে সুবেই নিজের বাবার জন্য ওষুধ পেয়ে যায়। তারা সাবধানে বেরিয়ে আসার সময় হিবিকির চোখ যায় দূরে বসে থাকে একটি মেয়ের ওপরে। হিবিকির অবস্থা অবাক করে দেয়। সেই মেয়েটি অবিকল কুরুমির মতোই দেখতে। সে সংজ্ঞাহীন ছিল এবং তখনই কেউ তাকে নিয়ে যেতে শুরু করে। হিবিকি নিশ্চিত হয় সেটা কুরুমি। সে দলকে ওই লোকটির পিছু নিতে বলে। তারা লোকটির মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। হিবিকি সুবেইকে ওষুধ নিয়ে বাবার কাছে পাঠিয়ে দেয়। বাকি দল হিবিকির সাথেই থাকে। তখনই গল্পে নতুন মোড় আসে। যখন হিবিকি কুরুমিকে বাঁচানোর চেষ্টা করছিল, মিলিটারি কর্মীরা তাকে ধরে ফেলে, অজ্ঞান করে চেয়ারে বেঁধে রাখে। হিবিকির জ্ঞান ফিরে এলে সে দেখে তার সামনে খাঁচায় জম্বি বন্দি। আগের বারের মতোই এখান থেকে বড় টুইস্ট আসে। কুরুমির বস জানায় সে কুরুমিকে মিথ্যা বলেছিল যে হিবিকি মারা গেছে, যাতে কুরুমি তাকে কখনো খোঁজে না। ওদিকে কুরুমি নিজেও অসুস্থ হয়ে পড়েছিল। অফিসাররা হিবিকিকে জম্বি রিসার্চের জন্য একটি সেলে বন্দি করে এবং তৎক্ষণে কয়েকটি জম্বি হিবিকির ওপরে হামলা চালায়। ঠিক সেই সময় মিঞ্জু হাজির হয়, জম্বির মাথায় আঘাত করে হিবিকিকে বাঁচায়। জম্বি থেকে বাঁচার পর হিবিকি এক সেকেন্ডও নষ্ট না করে কুরুমিকে খুঁজতে ক্যাম্পের দিকে ছুটে যায়। মিঞ্জু তাকে থামাতে চায়, কিন্তু হিবিকি তখন পাগলের মতো। খুঁজতে খুঁজতে সে একটি ঘরে পৌঁছে যায় এবং সেখানে হাতে বাঁধা অবস্থায় এক জম্বিকে দেখে। চিৎকার করে ওঠে, মা তুমি এখানে কি করছো? আসলে ওই জম্বি ছিল হিবিকির মা। হিবিকির ধারণা ছিল তার বাবা মা ছোটবেলাতেই মারা গেছেন। মাকে এই অবস্থায় দেখে তার মন ভারী হয়ে ওঠে এবং কুঠার দিয়ে তার মায়ের হাতের দড়ি কেটে দেয়। কিন্তু তিনি মুক্ত হতেই মানবের গন্ধ পেয়ে সরাসরি হিবিকির ওপরে ঝাঁপিয়ে পড়েন। হিবিকি কোনোভাবে মাকে নিচ থেকে দূরে ঠেলে দেয়। ঠিক তখন পেছন থেকে এক ব্যক্তি এসে হিবিকিকে ইঞ্জেকশন দেয়, ফলে সে অজ্ঞান হতে শুরু করে। অন্যদিকে হিবিকির মা মিঞ্জুর ওপর হামলা করেন। মিঞ্জু যে হিবিকিকে থামানোর জন্য পেছনে এসেছিল প্রাণ বাঁচাতে, সেই জম্বির সঙ্গে প্রাণপণে লড়াই করে এবং শেষ পর্যন্ত ছুরি মেরে তাকে শেষ করে। তবে যুদ্ধে মরার আগে ওই জম্বি মিঞ্জুর হাতে কামড় দেয়। মিঞ্জু সংবিত হারানোর আগেই হিবিকিকে নিয়ে শেল্টারে চলে আসে। হিবিকির জ্ঞান ফিরলে জানতে পারে ইঞ্জেকশন দেওয়া লোকটি তার মাকে আগে থেকে চিনত। হিবিকির মা ও আসলে একজন ডাক্তার ছিলেন এবং তারা দুজনে এক ভাইরাস নিয়ে গবেষণা করেছিলেন। তারা একটি অ্যান্টিভাইরাসও বানিয়েছিলেন, কিন্তু তাদের এই গবেষণা ছিল অবৈধ মেডিকেল এক্সপেরিমেন্ট। ভ্যাকসিন শরীরে গেলেই সাইড ইফেক্টে মানুষ জম্বি হয়ে যেত। এটা পরিষ্কার ছিল না সারা বিশ্বে ভাইরাস তাদের ভ্যাকসিন থেকে ছড়িয়েছে নাকি অন্য কোনো কারণে। মিঞ্জু যখন এটা জানতে পারে সে যে জম্বিটাকে মেরেছে সে আর কেউই নয়, হিবিকির মা। সে হিবিকির কাছে নিজের অপরাধ স্বীকার করে। হিবিকির কষ্ট হয়, কিন্তু সে মিঞ্জুকে ক্ষমা করে দেয়, কারণ তার মা আর মানুষ ছিলেন না এবং মিঞ্জু প্রাণ বাঁচানোর জন্য এটা করেছিল। হিবিকি দেখতে পায় মিঞ্জু খুব গিল্টি ফিল করছে, তাই তাকে সান্ত্বনা দেয়। কিন্তু তখনই হিবিকির নজর পড়ে মিঞ্জুর হাতে জম্বির কামড়ের দাগে। তার মানে মিঞ্জুর সময় এখন শেষের পথে। মিঞ্জু তার শেষ ইচ্ছা জানায় সে মরার আগে পৃথিবীর সৌন্দর্য এবং সূর্যের আলোক দেখতে চায়। সবাই মিলে তাকে সমুদ্রের ধারে নিয়ে যায় যেখানে সূর্য ডুবে যাচ্ছে। মিঞ্জু তার ফোনে শেষ সূর্যাস্তের ছবি তোলে যাতে বোনকে দেখাতে পারে, কিন্তু ভাইরাস দ্রুত মিঞ্জুর শরীরে ছড়িয়ে পড়ে। সে এক ভয়ঙ্কর জম্বি হয়ে ওঠে। তোর জন্য দায়ী মনে করে, কারণ সে যদি কুরুমির খোঁজে এতটা অস্থির না হতো, মিঞ্জু তার পেছনে আসতো না আর তার মা তাকে কামড়াতো না। এই দুঃখে হিবিকি সিদ্ধান্ত নেয় এখন থেকে কুরুমিকে ভুলে যাবে। পরের দিন মিঞ্জুকে কবর দেওয়ার পর তারা দেখে কেউ দ্বীপে তাদের ওপর নজর রাখছে। ধরা পড়লে জানা যায় সেই হিবিকির পুরনো বন্ধু হিরো। হিরো জানায় সে মিলিটারির সাথে মিলে গিয়েছে এবং সেই মিলিটারি ক্যাম্পেই অনেক নিরীহ মানুষকে মেরে ফেলেছে। এটা শুনে হিবিকির রাগে রক্ত গরম হয়ে যায় এবং সে বন্ধুকে মারতে ছুটে যায়। বিশ্বাস হচ্ছিল না যে তার বন্ধু এতটা নিচে নেমে গেছে। ঠিক তখনই কিছু মিলিটারি সেখানে এসে হিবিকির দলের এক সদস্যকে মেরে ফেলে। কানুই নামের এক ব্যক্তি তাকে বাঁচাতে অনেক চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। পরিস্থিতি আরো খারাপ হতে দেখে সুবেই বুঝে যায় এখানে আর থাকা মানে আত্মহত্যা। সে স্ত্রীকে নিয়ে দ্বীপ ছাড়ার সিদ্ধান্ত নেয়। হিবিকি তাদের আটকে রাখার চেষ্টা করে, কিন্তু যাওয়ার আগে সুবেই সবাইকে শেষবারের মতো সতর্ক বার্তা দেয়, এখানে বেশি দিন থেকো না, তোমাদের সবার প্রাণ বিপদে। এটা শুনে হিবিকি বুঝে যায় মিলিটারি কর্মীরা নিশ্চয়ই আশেপাশে ঘোরাফেরা করছে এবং যখন তখন হামলা করতে পারে। ঠিক তখনই হিবিকির মনে হয় ক্যাম্পে কারোর ওপর হামলা হয়েছে। সে সঙ্গে সঙ্গে নিজের তীরধনুক নিয়ে মিলিটারি কর্মীদের মোকাবিলার জন্য ছুটে যায়। সেখানে পৌঁছে দেখতে পায় দূরে গাছের আড়ালে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। হিবিকির মনে হয় সে কোনো মিলিটারি অফিসার, তাই চিৎকার করে তাকে থামতে বলে এবং নিশানা করে। কিন্তু প্রকৃতপক্ষে মেয়েটি আর কেউ নয়, হিবিকির প্রেমিকা কুরুমি। কুরুমি পরিচিত কণ্ঠ শুনে পিছনে ঘুরতেই অনেক দেরি হয়ে যায়। হিবিকির হাত থেকে তীর ছুটে যায় এবং সেটা সোজা কুরুমির গায়ে
লাগে। কুড়িমি মাটিতে পড়ে যায়। এটা দেখে হিবিকির পা থেকে মাটি সরে যায়। বিশ্বাস হচ্ছিল না সে নিজে হাতে নিজের সবচেয়ে প্রিয় মানুষকে গুলি করে ফেলেছে। ধীরে ধীরে কুড়িমির দিকে এগিয়ে যায়। কুড়িমি আসলে একজন ডাক্তার ছিল, তাই চাইলেও মিলিটারির আদেশ না মেনে উপায় ছিল না এবং মিলিটারির সাথে থেকেই এখানে এসেছিল। হিবিকি যখন কুড়িমিকে কোলে করে জঙ্গলের বাইরে আনে সবাই চমকে যায়। যারা হামলা করতে এসেছিল তারাও কুড়িমির অবস্থা দেখে থেমে যায় এবং তাকে দ্রুত চিকিৎসার জন্য ক্যাম্পে নিয়ে যায়। সৌভাগ্যবশত কুড়িমির প্রাণ বেঁচে যায়। এই ঘটনার পর মিলিটারি হামলা বন্ধ করে দেয়, কিন্তু হিবিকি ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে এবং জঙ্গলে একা থেকে যায়। এদিকে কুড়িমির চিকিৎসা করা ডাক্তার জানতে পারে কুড়িমির শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। ডাক্তার বারবার টেস্টের জন্য কুড়িমির রক্ত নিতেন, সেজন্য তার শরীরে ভাইরাসের সাথে লড়াই করার শক্তি তৈরি হয়েছিল। ওদিকে হিবিকির ক্যাম্পের আরেক সদস্য সংক্রমিত হয়ে যায়। তাকে বাঁচাতে এই অ্যান্টিবডির দরকার ছিল। তারপর হিবিকির বন্ধু হিরো আসে এবং বলে, যদি বাঁচাতে চাও আমার কাছে একটা প্ল্যান আছে। রেডিওতে কুড়িমির সাথে যোগাযোগ করে অ্যান্টিবডি নিতে হবে। পরের দিন হিবিকি এবং হিরো অ্যান্টিবডি নিতে যায়। সেখানে পৌঁছেই কুড়িমি উল্টো হিবিকির ওপর হামলা করে বসে। হিবিকি হতভম্ব হয়ে যায়। তবে কুড়িমি এটা ইচ্ছে করে করেনি, মিলিটারির আদেশেই তাকে এটা করতে হয়েছিল। তবে পরে কুড়িমি হিবিকিকে রক্ষা করতে জম্বি এবং মিলিটারি কর্মীদের উপরই হামলা করে। এত কষ্টের পরেও হিবিকি অ্যান্টিবডি নিতে পারে না এবং খালি হাতে ক্যাম্পেও ফিরে আসে। তখন সে হিরোর কাছ থেকে আরো একটি সত্য জানতে পারে যে হিরো কুড়িমিকে পছন্দ করত। সে যখনই সেজন্য এতদিন তাদের দুজনকে এক হতে দেয়নি। তবে এখন হিরো নিজের ভুল বুঝে গেছে, আর সেই কারণে এখন থেকে সে আর কখনো তাদের মাঝে আসবে না, কারণ সে দেখছে হিবিকি এবং কুড়িমির ভালোবাসা কতটা সত্য। হিবিকি আবারও ওষুধ খুঁজতে মিলিটারি ক্যাম্পে যায়, কিন্তু সেখানে যা দেখে তাতে সে স্তব্ধ হয়ে যায়। সব মিলিটারি অফিসার অদ্ভুত আচরণ করছে, তারা সবাই জম্বি হয়ে গেছে। হিবিকির মনে তখন একটাই প্রশ্ন, শেষ পর্যন্ত মিলিটারি কর্মীদের এই দশা হলো কিভাবে? তাদের কি কোনো ওষুধ দেওয়া হয়নি, নাকি কোনো ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট করা হয়েছিল? ক্যাম্পের ভেতরে কুড়িমিকে দেখা যায় বিস্মিত হয়ে নিজের বসের দিকে তাকিয়ে আছে। বস খুব অদ্ভুত আচরণ করছে। আসলে ভ্যাকসিন তৈরির আসল মাস্টারমাইন্ড ছিল সেই পাগল বস ভেবেছিল অবশেষে ঠিক তেমন ভ্যাকসিন সে বানাতে পেরেছে যেমনটা সে চেয়েছিল। এখন সে যে কোনো মানুষকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবে। দীর্ঘদিনের গবেষণার ফল সে এখন পেয়েছে। আশ্চর্যের ব্যাপার হলো সে ইচ্ছাকৃতভাবে এই জম্বি ভাইরাস এবং ভ্যাকসিন তৈরি করেছিল এবং এই কারণ ছিল তার মৃত স্ত্রী। সে চেয়েছিল এই ভ্যাকসিনের মাধ্যমে স্ত্রীর জীবন ফিরিয়ে আনবে। স্ত্রীর মৃত্যুতে সে পুরোপুরি পাগল হয়ে গিয়েছিল। সে এমন ভ্যাকসিন তৈরি করেছিল যাতে মৃত ব্যক্তিরাও জম্বি হয়ে বেঁচে থাকতে পারে। তখনই সেখানে হাজির হয় হিবিকি। বস কুড়িমিকে অর্ডার দেয় যেন সে হিবিকির ওপর ছুরি নিয়ে হামলা করে। কুড়িমি বাধ্য ছিল, তাই সে ধীরে ধীরে হিবিকের দিকে এগিয়ে যায়। হিবিকি এটা দেখে হতবাক হয়ে যায় যে তার প্রেমিকা তার সাথে এমনটা কিভাবে করতে পারে। কিন্তু যখনই সে কাছে পৌঁছায় কুড়িমির হাত কাঁপতে শুরু করে এবং সে ফোপাতে ফোপাতে কাঁদতে থাকে। ঠিক তখনই হিবিকির চোখ পড়ে কুড়িমির গলায় পড়া চেনে, আর সে দেখতে পায় সেই আংটি যেটা ওই মেয়েটি পেয়েছিল। হিবিকি বুঝতে পারে যে কুড়িমির হাতেই তার আংটি এসেছে। সে কুড়িমিকে জড়িয়ে ধরে এবং দুজনেই ভীষণ আবেগপুলত হয়ে পড়ে। দুজনকে একসাথে দেখে বস রেগে যায় এবং পাগল হয়ে যায়। সে পাশে রাখা কন্টেনারে গুলি চালিয়ে দেয়। এতে চারিদিকে রক্তের ঝড় বয়ে যায় এবং হিবিকি এবং কুড়িমি রক্তে ভেসে যায়। রক্তের গন্ধ পেয়ে জম্বিগুলো পাগলের মতো তাদের দিকে তেড়ে আসে। হিবিকি এবং কুড়িমির মনে হয় যে এবার বাঁচা অসম্ভব, তাই তারা দুজনে একে অপরকে জোরে আঁকড়ে ধরে। ঠিক সেই মুহূর্তে হিরো তার পুরো টিম নিয়ে সেখানে হামলা চালায়। তারা এলোপাথারি গুলি চালিয়ে জম্বিদেরকে মেরে ফেলে এবং হিবিকি এবং কুড়িমিকে বাঁচিয়ে ফেলে। অন্যদিকে সেই বস তার স্ত্রীর মৃতদেহ নিয়ে পালাতে চায়, কিন্তু সে নিজের পাতা ফাঁদে পড়ে যায়। এক জম্বি তাকে কামড়ে দেয়। বস ওই জম্বিটাকে মেরে ফেলে, কিন্তু এবার সে নিজেই জম্বি হয়ে উঠবে। তাই হিবিকি তার মাথায় গুলি চালিয়ে তাকে চিরতরে শেষ করে দেয়। অবশেষে তারা কুড়িমিকে নিরাপদে নিয়ে ওই জম্বি ক্যাম্প থেকে বেরিয়ে আসে। এবার পুরো দ্বীপটা নিরাপদ ছিল এবং আশেপাশে কোনো জম্বিও বেঁচে ছিল না। হিবিকি, কুড়িমি এবং তাদের সঙ্গীরা এখন সেখানে শান্তি এবং স্বস্তিতে থাকতে শুরু করে। আর এখানেই সেই ভয়ঙ্কর আর আবেগপ্রবণ গল্পটা শেষ হয়ে যায়। তোমাদের যদি এই ধরনের মুভি এক্সপ্লেনেশনগুলো ভালো লেগে থাকে তবে একটা লাইক এবং ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।